점점 빠져들걸 나의 맘을 봄봄 터뜨려줘 넌 달아올라 그리고 난 네 향기에 차가 우리 둘의 거리 점점 좁혀져가 밤새 춤을 춰봐 올라라라라라라 강렬한 태양 아래 뜨거운 불이 붙네 쉴 틈 없이 움직여 Bring on fire make me fire 밤이 찾아오면 이제 내게 마음을 던져 You take me now everybody dancing now Welcome to oh la 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 Señorita hermosa contigo Hola 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 la The welcome to oh la 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 뜨거운 밤 우리 같이 춤을 춰 Hola 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 la The welcome to oh la 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 올라 올라 내 몸에 타올라 뭐든지 준비돼서 나를 또 홀려봐 너의 그 눈빛만 보면 나 왜 자꾸만 심장이 이리도 날뛰는지 숨을 쉬면 네 가슴에 한번 탕탕탕탕 내 마음 한구석에 너로 또 물들어가 또 이렇게 나 너에게 한 걸음씩 점점 다가가 난 따라올라 너 세뇨리타 You love me 점점 빠져들걸 나의 맘을 봄봄 터뜨려줘 난 따라올라 그리고 난 네 향기에 차가 우리 둘의 거리 점점 좁혀져 হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য একটি ইন্টারেস্টিং চাইনিজ ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ড্রামার গল্পটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ড্রামার কাহিনীতে ফেরা যাক। ড্রামার শুরুতেই আমরা এই গল্পের নায়ক জিয়াংকে দেখতে পাই। সে একজন চারুকলার ছাত্র ছিল, তবে ছোটবেলায় তার মানসিক আঘাতের কারণে সে কোনো রঙের পার্থক্যই বুঝতে পারে না, অর্থাৎ তার কালার ব্লাইন্ডনেস আছে। একদিন সে তার মনোবিদ ডাক্তার লিওয়ের সাথে বসে নিজের স্বপ্নের কথা বলছিল। জিয়াং বলে সে সবসময় স্বপ্ন দেখে সে তার ভার্সিটির চিত্রাঙ্কন প্রতিযোগিতার সময় যখন সে নিজের আঁকা ছবি প্রদর্শন করতে যায় তখন দেখতে পায় যে ক্যানভাসটি একেবারেই ফাঁকা। ওই সময় সবাই তার উপর অনেক হাসি ঠাট্টা করছিল। জিয়াংয়ের এসব কথা শুনে ডাক্তার লিও তাকে বোঝান যে এটি তার মানসিক চাপের প্রতিফলন এবং তাকে পরামর্শ দেন নিজের চিকিৎসার উপর মনোযোগ দেওয়ার জন্য। তো কিছুদিন পর জিয়াং সমুদ্রের ধারে বসে একটি প্রাকৃতিক দৃশ্য ছবি আঁকার চেষ্টা করছিল। সেই সময় সিয়া নামের একটি মেয়ে সমুদ্রের ধার দিয়েই হাঁটছিল। সিয়া তখন হঠাৎ একটি মেয়েকে পানিতে ডুবে যেতে দেখতে পায়। এটা দেখা মাত্রই সিয়া তাকে বাঁচানোর জন্য সমুদ্রের ভিতর চলে যায়, তবে সে নিজেই ডুবে যেতে থাকে। জিয়াং তখন দূর থেকে তাদেরকে দেখতে পায়, তাই সে দ্রুত ছুটে যায় এবং সে প্রথমে সিয়াকে পানি থেকে তোলে। এরপর সে ডুবে যাওয়া মেয়েটিকে বাঁচাতে যায়। এদিকে সিয়া ওদের সাহায্য করার জন্য জিয়াংয়ের আঁকা ছবিটি নিয়ে পানিতে নেমে যায়, যাতে তারা ওটার সাহায্যে ভেসে থাকতে পারে। এরপর ওরা পানি থেকে ওঠার পর জিয়াং লক্ষ্য করে তার ছবিটি পানির মধ্যে পড়ে একেবারে নষ্ট হয়ে গেছে। তখন সে প্রচণ্ড রেগে যায়। সে সিয়াকে বলতে থাকে যে সে তার জীবন ধ্বংস করে দিয়েছে এবং তার সব আশাই নষ্ট করে ফেলেছে। এসব বলে জিয়াং দুঃখী মনে সেখান থেকে চলে যায়, আর সিয়া হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। ও বুঝতেই পারে না যে সে কি ভুল কাজ করেছে। একটি পেন্টিং নষ্ট হলো কি কেউ জীবন ধ্বংস হয়ে যাবে? তো পরের দিন সিয়া ঠিক করে যে জিয়াং এর জন্য সে একটি নতুন ছবি আঁকবে। তাই সে নতুন একটি ছবি এঁকে জিয়াং এর হোটেল রুমের দরজার সামনে রেখে যায় এবং ছবির সঙ্গে একটা ক্ষমা চেয়ে চিঠি লিখে দিয়ে যায়। জিয়াং এসে প্রথমে সরি লেটারটি পড়ে। এরপর সে যখন ছবিটি খুলে দেখে সে পুরো টাসকি খেয়ে যায়, কারণ জিয়াং প্রথমবারের মতন রং দেখতে পাচ্ছে। তবে কয়েক সেকেন্ড পরই সেই রং আবারও অদৃশ্য হয়ে যায়। জিয়াং তখন হোটেল রিসিপশনে গিয়ে জানতে চায় সেই মেয়েটি এখন কোথায় আছে, কিন্তু সিয়া ততক্ষণে চলে গেছে। জিয়াং তখন দৌড়ে বাইরে আসে এবং ওই সময় সিয়া বাসে করে চলে যাচ্ছিল। জিয়াং তখন তাকে দেখে বাসের পিছনে ছুটতে থাকে আর ওকে ডাকছিল, কিন্তু সিয়া বাসের ভিতর থেকে জিয়াং এর কোনো ডাকই শুনতে পায় না।
অনেকক্ষণ ছুটে জিয়াং দুঃখী মনে দাঁড়িয়ে পড়ে। আর সে ভাবে হয়তো ওই মেয়েটিকে সে কখনোই খুঁজে পাবে না। পরের দিনে জিয়াং ওর নতুন ভার্সিটিতে চলে আসে, আর সে ঘুরে ঘুরে সব দেখতে থাকে। এখান থেকে আমরা জানতে পারি সিয়াও ওই ভার্সিটিতেই ভর্তি হয়েছে। ওই সময় সিয়ার টুপি বাতাসে ওড়ে জিয়াং এর কাছে চলে আসে। সিয়া তখন দৌড়ে তার ক্যাপটি নিতে আসলে জিয়াং এর সাথে ওর দেখা হয়ে যায়। তখন জিয়াং সিয়ার দিকে তাকালে সে আবার কিছুক্ষণ সব রঙিন দেখতে পায়। সিয়া জিয়াংকে দেখে হাসে, আর তাকে বাই বলে যাওয়ার সময় জিয়াং তাড়াতাড়ি করে নিজের ফোনটা বার করে আর সিয়ার ছবি তোলে। কিন্তু সিয়া চলে যেতেই তার সব রং আবার হারিয়ে যায়। জিয়াং এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তায় পড়ে যায়। তবে সে এবার বুঝতে পারে সিয়া তার চোখের রং ফিরে পাওয়ার একমাত্র চাবিকাঠি। তাই সে সিয়াকে অনুসরণ করতে শুরু করে। এরপর থেকে জিয়াং সবসময় সিয়াকে নিয়েই ভাবতে থাকে। এমনকি সে ক্লাসরুমের মধ্যে বসেও সিয়ার ছবি আঁকতে থাকে। এরপর একদিন ওদের ক্লাস টাইমে জিয়াং ক্লাসে বসে ঘুমাচ্ছিল। তখন টিচার জিয়াংকে দাঁড় করিয়ে তাকে পড়া জিজ্ঞাসা করে, কিন্তু জিয়াং তখন ঘুমিয়েছিল বলে টিচারের কোনো কথাই শুনতে পায়নি, যার কারণে সে কিছুই বলতে পারে না। এজন্য টিচার রেগে গিয়ে জিয়াংকে অনেক কথা শোনাতে থাকে। ওই সময় সিয়া জিয়াংয়ের পেছনেই বসেছিল। সে তখন জিয়াংকে পড়ায় মনোযোগ দিতে বলে। কথাটি শুনতে পেয়ে জিয়াং সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকায়, কিন্তু সিয়া তখন পেছনে ফিরে আরেকজনের সাথে কথা বলছিল। এজন্য সে সিয়ার মুখ দেখতে পায় না। এরপর ক্লাস শেষ হতেই সিয়ার কাছে একটা কল আসে, আর সে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায়। এদিকে জিয়ান বিভিন্নভাবে সিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করে। পরে সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারে যে সিয়া তার বান্ধবীর নাটকের আয়োজনে তাকে সাহায্য করছে। জিয়াংও তখন সেখানে চলে যায় এবং সে সিয়াকে দেখে তার কাছাকাছি থাকার চেষ্টা করে। নাটকের রিহার্সালের সময় জিয়াং সিয়াকে একা পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে। জিয়াং বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি কি আমার সাথে থাকতে পারবে? তা শুনে সিয়া বলে, কি বলছো তুমি? সিয়া তখন ভয় পেয়ে পেছনের দিকে সরে দাঁড়ায়, আর তখন ভুল করে মাইক্রোফোনের ভলিউম বাড়িয়ে দেয়। ফলে তাদের কথোপকথন হলের সবাই শুনতে পাচ্ছিল। কিন্তু জিয়াং তখনও সিয়াকে তার সমস্ত কথা বলে চলছিল। সে বলে, আমি জানি তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে স্বাভাবিক করতে পারবে। সিয়া তখন ওকে পাগল মনে করে, আর ওর থেকে দূরে সরতে গিয়ে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল। ওই সময় জিয়াং তখন সিয়াকে ধরে ফেলে। আবার সিয়া সেখান থেকে পালিয়ে যেতে গেলে জিয়াং তাকে আটকে দেয় আর বলে, তুমি কি আজ আমার সাথে প্লেগ্রাউন্ডে যেতে পারবে? সিয়া তখন ভয় পেয়ে বলে, তুমি কি বলতে চাচ্ছ? জিয়াং বলে, আমি যা চাই তা তুমি শুধু আমাকে দিতে পারবে। তোমাকে আমার খুবই দরকার, শুধু তুমিই আমার লাস্ট হোপ। এদিকে শানশান আর চাই স্টুডিওর সামনে এসে তাদের এই কাণ্ড দেখছিল। এতে সিয়া বেশ লজ্জা পায় আর জিয়াংয়ের উপর বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সিয়া এবং শানশান ক্যাফেতে বসেছিল। তখন শানশান সিয়াকে জিজ্ঞাসা করে, ঠিক ওই সময় তোমাদের মাঝে কি চলছিল, আমাকে বলো তো। তখন সিয়া বলে, আমি তো ওই ছেলেটিকে তেমন ভালো করে চিনিও না, সে আমার সঙ্গে এরকম বিহেভ কেন করছে তা বুঝতে পারছি না। শানশান বলে, আমার মনে হয় ওই ছেলেটা তোমাকে পছন্দ করে, সে তার মনের কথা তোমাকে জানাতে চায়। তো অন্যদিকে চায় জিয়াংয়ের থেকে জানতে চায়, আচ্ছা তুই কি ওই মেয়েটিকে পছন্দ করিস? না হলে তুই তখন এমন বিহেভ করছিলি কেন? তখন জিয়াং চাইকে তার সমস্যার কথা সবকিছু খুলে বলে, আর বলে, আমার মনে হয় আমার এই সমস্যা তার মাধ্যমে দূর হবে। তখন চাই অনেক রিসার্চ করে সিআর বিভাগ এবং হোস্টেলের তথ্য সংগ্রহ করে, আর সেগুলো চাই জিয়াংকে সেন্ড করে। তো জিয়াং পরের দিন সিয়াকে খুঁজতে তার হোস্টেলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু সিয়া জিয়াংকে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে এবং তার থেকে পালিয়ে লাইব্রেরিতে চলে যায়। এরপর জিয়াং ইয়ংকে খোঁজার জন্য লাইব্রেরিতে যায়,
সেখানে যেতে ইয়নের সাথে তার ধাক্কা লাগে। এতে জিয়াং তার হাতে পায়ে একটু ব্যথা পায়। সিয়া তাড়াতাড়ি করে দূরে সরে দাঁড়ায়, কিন্তু জিয়াং সিয়াকে দেখে তার সব ব্যথাই ভুলে যায়। জিয়াং তখন সিয়াকে বলে, আমার পেন্টিং করার জন্য একজন মডেল চাই, তুমি কি আমার মডেল হবে? কিন্তু সিয়া তাকে না বলে দেয়। তা শুনে জিয়াং সিয়াকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়ার কথা বলে যদি সে তার সমস্যার সমাধানে সাহায্য করে। সিয়া এই প্রস্তাব শুনে অবাক হয়ে যায় এবং জিয়াংকে বলে, জিয়াং যেহেতু তার জন্যই হাতে পায়ে ব্যথা পেয়েছে, তাই সে যদি তার চিকিৎসার খরচ চায় তাহলে তাকে কল করতে পারে। এই কথা বলে সে জিয়াংকে তার নাম্বার দেয় এবং সেখান থেকে চলে যায়। এর পরের সিনে সিয়া জিয়াংকে মেসেজ করে বলে সে তাকে সাহায্য করার জন্য তার মডেল হতে রাজি আছে। এটা দেখে জিয়াং বেশ খুশি হয়ে যায়। এর পরের দিন সিয়া স্টুডিওতে যায় যেখানে জিয়াং ছবি আঁকে। সেখানে গিয়ে ও দেখে জিয়াং হাত পা ব্যান্ডেজ করা অবস্থায় বসে আছে। এসব দেখে সিয়া মনে করে এটা হয়তো তার কারণেই হয়েছে, কারণ সে আগের দিন জিয়াংকে ধাক্কা দিয়েছিল। কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এটা আসলে জিয়াং ও তার বন্ধুর পরিকল্পনা ছিল, যাতে সিয়া জিয়াংয়ের এই অবস্থা দেখে তার উপর দয়া হয় এবং এটা দেখে সাহায্য করতে সে রাজি হয়ে যাবে। এরপর জিয়াং যখন ছবি আঁকছিল কিন্তু ও কোনো কালারই দেখতে পারছিল না। এতে ও রেগে গিয়ে ছবিটি ফেলে দেয়। তখন সিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি পেন্টিংটি ফেলে দিয়েছো কেন? এটা তো খুবই সুন্দর। সে বলে যে ছবি শিল্পীর হৃদয়ের প্রতিফলন। এরপর তারা দুজনে বসে অনেক গল্প করে আর জিয়াং তখন এটা স্বীকার করে যে সে রং দেখতে পায় না। এটা শুনে জিয়াং এর জন্য সিয়ার খুবই খারাপ লাগে। তো সিয়া পরের দিন জিয়াং এর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। যখন তারা দুজনে একসাথে বসে খাচ্ছিল তখন হঠাৎ জিয়াং আবার রং দেখতে শুরু করে। মানে জিয়াং যখনই সিয়াকে দেখে তখন সে সমস্ত কিছু রঙিন দেখতে পায়। অন্যদিকে আমরা এই ড্রামার সেকেন্ড মেল লিড জিকে দেখতে পাই। সে জিয়াং ও সিয়ার সাথে একই ক্লাসেই পড়ে। জি এখানে সু নামের একটি আর্ট কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছিল। এখানে সু নামের এই মেয়েটি বলছিল সে জিয়াংকে তার কোম্পানির প্রধান শিল্পী হিসেবে বাছাই করেছে এবং সে জিয়াংকে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিল, কিন্তু জিয়াং তাতে রাজি হয়নি। তখন জি সুকে বলে সে এই প্রদর্শনীতে অংশ নিতে চায়, কিন্তু সু তাকে বলে যে তারা নির্দিষ্ট একজন ছাত্রকেই বাছাই করেছে। বন্ধুরা, সু জিয়াংকে কিভাবে চেনে আর সু সবাইকে ছেড়ে জিয়াংকেই বা কেন বাছাই করেছে তা আমরা পরেই জানতে পারবো। অন্যদিকে জিয়াং সিয়াকে তার ছবিতে রং করতে বলে। সিয়া যখন রং করা শেষ করে তখন জিয়াং আবারও রং দেখতে পায়। সে অবাক হয়ে তখন দাঁড়িয়ে পড়ে এবং ছবির দিকে এগিয়ে যায়। সিয়া তখন জিয়াংকে ব্যান্ডেজ করা পায়ে হাঁটতে দেখে বুঝতে পারে যে জিয়াংয়ের পায়ে কোনো ব্যথাই নেই, বরং সে তাকে ঠকিয়েছে, শুধুমাত্র তাকে দিয়ে কাজ করানোর জন্য এসব মিথ্যে নাটক করেছে। তাই সে রাগ করে চলে যাচ্ছিল, কিন্তু জিয়াং তাকে থামিয়ে দেয় আর ওকে বোঝানোর চেষ্টা করে, সত্যিই আমার সাহায্যর খুবই প্রয়োজন ছিল। তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার হারানো সবকিছু আমাকে ফিরিয়ে দিতে পারে, তাই তোমাকে আমার খুবই দরকার। কিন্তু এরপরও সিয়া তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। এরপর সিয়া হোস্টেলে এসে মন খারাপ করে বসেছিল। তখন শান শান সিয়াকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? ওই ছেলেটি কি তোমাকে কিছু বলেছে? তখন সিয়া বলে সে আমার সাথে চিট করেছে। পরদিন সিয়া তার বান্ধবী শানশানের সঙ্গে বাস্কেটবল খেলা দেখতে যায়, যেখানে জিয়াংও ছিল। জিয়াং যখনই সেখানে সিয়াকে দেখতে পায় তখন সে তার ছবি আঁকতে শুরু করে দেয়। তো এদিকে খেলা শেষে সিয়া তার বান্ধবী নিয়ানকে খুঁজে পায়। সিয়া তখন নিয়ানের কাছে যাচ্ছিল, কিন্তু অনেক ভিড়ের কারণে নিয়ানের হাত থেকে একটি চিঠি পড়ে যায়। তখন একটা ছেলে ওই চিঠি নিয়ে সবাইকে দেখাতে শুরু করে এবং সবাইকে সে পড়েও শোনাচ্ছিল। আসলে এটা ছিল একটি লাভ লেটার, যেটা কিনা নিয়ান জিয়ের জন্য লিখেছে।
সবাই তখন ভাবতে শুরু করে সিয়া ওই চিঠিটি জিয়ের জন্য লিখেছে। সিয়া তখন চিঠিটি নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন জিয়াং এসে সেই ছেলেটিকে মারধর শুরু করে এবং চিঠিটি নিয়ে সিয়ার হাত ধরে চলে যায়। এরপর সিয়া জিয়াংকে বলে সে তাকে ক্ষমা করে দিয়েছে, কারণ জিয়াং তার সাহায্য করেছে। এরপর তারা আবারও স্টুডিওতে ফিরে যায়। তখন জিয়াং পেন্টিং করার সময় আবারও রং দেখতে পারছিল না, তাই সে ছবি আঁকতে না পেরে বসে পড়ে এবং সিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন টিচার সব স্টুডেন্টদের সমুদ্রের কাছে নিয়ে আসে পেন্টিং করার জন্য এবং শিক্ষক তখন তাদেরকে একটি ছবি আঁকার জন্য বলে, যেখানে জিয়াং জিয়ার চেয়ে ভালো ছবি আঁকে। এটা দেখে টিচার তার প্রশংসা করে, তবে জি তা দেখে খুবই বিরক্ত হয়। এদিকে সু আসে সিয়ার সাথে দেখা করতে, আর সে সিয়াকে জিজ্ঞাসা করে, তোমার নামই তো সিয়া, তোমার সাথে জিয়াং এর কি সম্পর্ক? তুমি সবসময় জিয়াং এর এত ক্লোজ কেন থাকো? তখন সিয়া বলে, এরকম কোনো ব্যাপার না। তবে তখন সেখানে জিয়াং চলে আসে, আর সে সুকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন ওরা সিয়ার থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে থাকে, আর এখান থেকে আমরা জানতে পারি জিয়াং এবং সু এরা আগে থেকেই পূর্ব পরিচিত, আর সু জিয়াংকে আগে থেকেই পছন্দ করে। সু জিয়াংকে বলে, তোমার চমৎকার প্রতিভা দেখে আমার আঙ্কেল তোমার সাথে একটি চুক্তি করতে চায়। তা শুনে জিয়াং বলে, আমি আর্ট প্রদর্শনীতে কোনোভাবে যেতে পারবো না। সু তখন জিজ্ঞাসা করে কেন? জিয়াং বলে, তার পার্সোনাল কিছু কারণ আছে। এটা বলে সে সিয়ার হাত ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। তো বাইরে এসে জিয়াং সিয়াকে আজকেও স্টুডিওতে আসতে বলে এবং তাকে পেন্টিং করাতে সাহায্য করতে বলে। সিয়া এতে হ্যাঁ বলে। তখন সে লক্ষ্য করে জিয়াং এর শার্টের রং লেগে আছে। এরপর সিনে সিয়া জিয়াং এর জন্য একটি নতুন শার্ট কিনে আনে, কারণ তার পুরো শার্টে রং লেগেছিল। যখনই অন লিফটে উঠতে যায় তখন সে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। পরে হসপিটালে সিয়ার জ্ঞান ফিরলে সে দেখতে পায় ওর ভাই ওর পাশে বসেছিল, কিন্তু সিয়া হসপিটালে থাকতে চাচ্ছিল না। সে চাচ্ছিল জিয়াংয়ের সঙ্গে দেখা করতে। এজন্য সিয়া তার ভাইকে খাবার আনতে পাঠিয়ে এই সুযোগে সে হসপিটাল থেকে পালিয়ে যায়। এদিকে টিচার জিজ্ঞাসা করে, তুমি সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেন্টিং কেন বানাও? তুমি কেন এতে কালার অ্যাড করো না? আমরা মডার্ন ডিপার্টমেন্ট থেকে, সেজন্য আমাদের সবসময় কালার অ্যাড করা খুবই জরুরি। টিচার তখন জিয়ানকে রঙিন একটা পেন্টিং বানাতে বলে, আর তা এখনই বানাতে হবে। সে জিয়াংকে পেন্টিং বানাতে দিয়ে অফিসের ভিতর লক করে চলে যায়। এদিকে জিয়াং বেশ বিপদে পড়েছে। তার পক্ষে কালারিং পেন্টিং করা আর 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়া একই সমান। জিয়াং তখন চায়ের থেকে সাহায্য নিয়ে পেন্টিংটি কমপ্লিট করে। এদিকে চাই এবং জিয়াংয়ের এই বিষয়টি জি ভালোভাবে লক্ষ্য করে, তাই তার এবার জিয়াংয়ের উপর একটু সন্দেহ হতে শুরু করে। এদিকে স্টুডিওতে পৌঁছানোর পর সিয়া দেখে জিয়াং এখনও আসেনি, আর সে তার ফোনটিও হসপিটালে ভুলে রেখে এসেছে। তাই সে ওখানে বসে জিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জিয়াংয়ের তখন সিয়ার কথা মনে পড়ে যায়, তাই সে বৃষ্টিতে ভিজে স্টুডিওতে চলে আসে। জিয়াং এসে দেখতে পায় দরজার সাথে সিয়ার কেনা সেই টি শার্টটি ঝুলছে। তা দেখে জিয়াং একটু ভয় পেয়ে যায়, তবে সে দরজা খুলে ভেতরে ঢুকতেই সিয়াকে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে। সে এখানে জিয়াংয়ের জন্য বসে অপেক্ষা করছিল। জিয়াং তখন তাকে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দেয়, আর জিয়াং সিয়াকে বলে, তুমি আমার জন্য এখানে অপেক্ষা করছিলে কেন? আমি যদি এখানে না আসতাম? তখন সিয়া বলে, আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে। তো এরপর ওরা পেন্টিং করতে থাকে। ওই সময় সিয়া মজা করে জিয়াংয়ের মুখে রং লাগিয়ে দেয়, এতে জিয়াংও তার মুখে রং লাগিয়ে দেয়। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তা দেখে জিয়াং সিয়াকে বলে সিয়া যেন সকালবেলায় চলে যায়
এজন্য রাতে সিয়া ওই সোফাতে ঘুমিয়েছিল। পরদিন সিয়া হোস্টেলে ফেরার সময় দেখে ওর ভাই হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে। এরপর সে তার ভাইয়ের সঙ্গে ক্যাফেতে বসেছিল। তখন চাই সেখান দিয়ে যাচ্ছিল, আর সে তাদেরকে একসাথে ক্যাফেতে দেখে ফেলে এবং সে জিয়াংকে জানায় যে সিয়াকে সে একটি ছেলের সঙ্গে ক্যাফে বসে থাকতে দেখেছে। পরে সিয়া আর্ট গ্যালারিতে যায়, সেখানে তার সাথে জিয়ের দেখা হয়। তখন সিয়া লক্ষ্য করে ওইখানে তার মায়ের আঁকা একটি পেন্টিং টাঙানো। তখন সে জিয়ের কাছ থেকে জানতে পারে তার মা একসময় জিয়েরও টিচার ছিলেন। আসলে সিয়ার মা অনেক আগেই একটা অসুখে মারা গিয়েছেন। তখন সিয়া জিকে তার মায়ের আঁকা একটা ছবি উপহার দেয়, কিন্তু সে জিকে বলে না যে এটি তার মা এঁকেছেন। তখন জি সিয়ার নাম্বার নেয় আর বলে সে যখন ফ্রি থাকবে তখন সে যেন জিয়ার মডেল হয়ে কাজ করে। এরপর সিয়া সেখান থেকে স্টুডিওতে যায় আর সে জিয়াংয়ের কাজে সাহায্য করতে থাকে। তবে সিয়া লক্ষ্য করে আজকে জিয়াংয়ের মুড তেমন একটা ভালো না, সে বেশ গম্ভীর হয়ে বসে আছে। তো রাতের বেলায় জি সিয়াকে কল করে আর সে সিয়াকে তার মডেল হতে বলে এবং এতে সে রাজি হয়। পরের দিন তারা দুজন একটা ক্যাফেতে দেখা করে আর সেখানে বসে কিছুক্ষণ কথা বলে। তো সেখানে সিয়া বলে যে সে এখন বর্তমানে জিয়াংয়ের মডেল হয়ে কাজ করছে। এ কথা শুনে জিয়া একটু বিরক্ত হয়। ঠিক তখন জিয়াং শুয়ের সঙ্গে ক্যাফেতে ছিল এবং সু তার কোম্পানির প্রদর্শনীতে কাজ করার বিষয়ে সে জিয়াংকে রাজি করানোর চেষ্টা করছিল। এরপর সিয়া যখন ক্যাফের বাইরে দাঁড়িয়েছিল সে জিয়াং ও সুকে একসঙ্গে দেখে ফেলে। সু তখন জিয়াংয়ের হাত ধরে দাঁড়িয়েছিল, যা দেখে সিয়া একটু জেলাস ফিল করে, কিন্তু জিয়াং সিয়াকে দেখে শুয়ের হাত থেকে তার হাত সরিয়ে নেয়। এরপর সেখানে জি চলে আসে, জি সিয়ার জন্য ফ্রুট জুস নিয়ে আসে। জিয়াং আবার তা দেখে বিরক্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তবে সিয়া এতে অবাক হয় আর সে বুঝতে পারে না জিয়াং এত রেগে গেল কেন। পরে সিয়া জিয়াংকে মেসেজ পাঠিয়ে জানতে চায় যে রাতে সে পেন্টিং করতে আসবে কিনা। জিয়াং উত্তর দেয় যে সে স্টুডিওতে তার জন্য অপেক্ষা করবে। এটা শুনে সিয়াও খুশি হয়। তো একদিন সবাই রং এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছাচ্ছিল। হঠাৎ তখন রং সিয়ার পোশাকে পড়ে যায়। তখন জি তার জ্যাকেট খুলে সিয়াকে দেয় এবং তারপর তাকে পৌঁছে দিতে আসে। জিয়াং যখন দেখে জি সিয়াকে পৌঁছে দিচ্ছে তখন সে কিছুটা জেলাস ফিল করে, কিন্তু সে জিকে ধন্যবাদ জানায় সিয়াকে এখানে পৌঁছে দেওয়ার জন্য। এরপর জিয়াং সিয়ার কাছ থেকে জিয়ের জ্যাকেটটি নিয়ে তাকে ফিরিয়ে দেয় এবং নিজের জ্যাকেট খুলে সিয়াকে পরিয়ে দেয়। এসব দেখে জি ভীষণ অবাক হয়ে যায় যে হচ্ছেটা কি। এরপর জিয়ান সিয়াকে নিয়ে তার স্টুডিওর ভেতরে যায়। স্টুডিওতে জিয়াং যখন সিয়ার ছবি আঁকছিল তখন সিয়া জিয়াংকে জিজ্ঞাসা করে সে কেন এত চুপচাপ। প্রথমে জিয়াং কোনো উত্তর দেয় না। তখন সিয়া হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। কিছুক্ষণ পর জিয়াং বলে সে চায় যে ইয়ন সবসময় তার সঙ্গে থাকুক, কিন্তু যখন বারবার সিয়াকে জিয়ের সঙ্গে সে দেখেছে তখন কেন যেন তার খারাপ লাগছিল। সে বুঝতে পারছিল না কেন এমন অনুভব হচ্ছে। এরপর সে ফিল করে যে সে হয়তো সিয়াকে ভালোবেসে ফেলেছে। তবে সিয়া তখন হেডফোন পরা ছিল, তাই সে জিয়াংয়ের কোনো কথাই শুনতে পায়নি। সে তখন কান থেকে হেডফোন খুলে জিয়াংকে প্রশ্ন করে সে কি কিছু বলেছে, কিন্তু জিয়াং মাথা নেড়ে না বলে। এরপর জিয়াং সিয়াকে তার একটি সিক্রেট জানায় আর বলে সে রং দেখতে পায় না, কিন্তু সিয়ার জন্য সে আবার রং দেখতে শুরু করেছে। এজন্যই সে সিয়ার কাছাকাছি আসার চেষ্টা করেছে। জিয়াং সিয়ার কাছে অনুরোধ করে বলে সে যেন তার পাশেই থাকে এবং তার চোখে রং ফিরে পেতে সাহায্য করে। পরদিন ভার্সিটির সামনে জিয়াং সিয়াকে জিজ্ঞাসা করে সে কি সত্যিই তাকে সাহায্য করবে। সিয়া তখন জিয়াংকে প্রমিস করে যে সে জিয়াংয়ের সিক্রেট কাউকে বলবে না এবং তার রং দেখার ক্ষমতা
তাকে ফিরে পেতে সাহায্য করবে। তা শুনে জিয়াং ভীষণ খুশি হয়। পরদিন সিয়া জিয়াংয়ের বাসায় যায় এবং তাকে নানানভাবে রং চেনাতে সাহায্য করে। ওই সময় জিয়াং বলে যে আজকে আমার আর্টের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, কিন্তু আমি পরীক্ষা দিতে চাই না। কারণ জিয়াং ভাবে যেহেতু সে রং দেখতে পায় না, তাই তার পরীক্ষায় ভালো করার কোনো সম্ভাবনা নেই। তবে সিয়া তার কথা শুনে রেগে যায় এবং জিয়াংকে জোর করে বলে সে যেন অবশ্যই তার পরীক্ষা দিতে যায়। জিয়াং যখন পরীক্ষা দিতে পৌঁছায় তখন পরীক্ষার সময় প্রায় শেষের দিকে। শিক্ষক বলে তাকে আলাদা করে সময় দেওয়া সম্ভব নয়। তখন জি এগিয়ে আসে এবং টিচারকে বলে জিয়াং যদি পরীক্ষা না দেয় তাহলে তার নাম্বার অনেক কমে যাবে। এজন্য জি শিক্ষকের কাছে অনুরোধ করে বলে সে যেন জিয়াংকে পরীক্ষা দিতে দেয়। আসলে জি বুঝতে পেরেছে যে জিয়াং সম্ভবত রং দেখতে পায় না, এজন্য সে জিয়াংয়ের সাহায্য করেছে। তো পরীক্ষা চলাকালে যে জিয়াংকে জিজ্ঞাসা করে তুমি কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ কেন করো না। জিয়াং বলে আমি হেরে যাই বলে অংশগ্রহণ করি না। আসলে জিয়াং খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু সবার সামনে সে নিজের প্রতিভা দেখাতে চায় না। জি আবার জিজ্ঞাসা করে তুমি কি বড় চিত্রশিল্পী লিনকে দেখেছো? এই নাম শুনতেই জিয়াং চুপ হয়ে যায়, সে কোনো কথা বলে না। আর এই লিনকে তা আমরা পরে জানতে পারবো। এদিকে সু জিয়াংয়ের সাথে দেখা করতে আসে। তখন সে ওইখানে সিয়াকে দেখে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো আর জিয়াং কোথায়। সিয়া বলে সে পরীক্ষা দিতে গেছে আর আমি এখানে ওকে সাহায্য করার জন্য এসেছি, কারণ আমি ওর মডেল। সু বলে জিয়াংয়ের পাস্ট লাইফে অনেক প্রবলেম আছে, তুমি কি তা জানো? তখন সিয়া মনে করে ও জিয়াংয়ের পাস্ট লাইফের কথা কিভাবে জানে। এদিকে পরীক্ষা শেষে জিয়াং বাসায় ফিরে আসে এবং সে দেখে সিয়া ও সু সেখানে বসে তার জন্য অপেক্ষা করছে। তখন সু তাকে জানায় 3 সপ্তাহ পর একটি বড় প্রদর্শনী রয়েছে এবং তাকে অবশ্যই সেখানে পেন্টিং জমা দিতে হবে। সেখানে একটি বিশেষ পেন্টিং আছে যেটা জিয়াং কিনতে চায়, কিন্তু সু তাকে জানায় সেটা নিলামে তোলা হবে। তবে যদি জিয়াং তার কোম্পানির কন্ট্রাক্টে সাইন করে তাহলে সু সেটি নিলাম থেকে সরিয়ে নেবে এবং জিয়াং তা কিনতে পারবে। জিয়াং তখন ওদের কন্ট্রাক্টে সাইন করতে রাজি হয়। এখানে আমরা জানতে পারি ওই পেন্টিংটি সিয়ার মায়ের আঁকা ওই ছবিটি, যেটা সিয়া কিছুদিন আগে দেখতে গিয়েছিল। আর জিয়াং ওই পেন্টিংটি কিনতে চায় কারণ সিয়ার মা জিয়াংয়ের ছোটবেলার তার টিচার ছিল, আর জিয়াং তার টিচারের শেষ স্মৃতি রাখতে ওই পেন্টিংটি কিনতে চায়। কিন্তু জিয়াং জানে না সিয়া তার টিচারেরই মেয়ে। সু চলে যাওয়ার পর জিয়াং খুব চিন্তিত হয়ে পড়ে। তখন সিয়া তাকে সান্ত্বনা দেয় এবং জিয়াংকে বলে তারা দুজন সেই দ্বীপে যাবে যেখানে জিয়াংয়ের সাথে প্রথমবার সিয়ার দেখা হয়েছিল। হতে পারে সেখানে গেলে জিয়াং আবারও ওই রং দেখতে পারবে। এ কথা শুনে জিয়াংও তখন রাজি হয় এবং তারা তাদের বন্ধুদের নিয়ে ওই দ্বীপে যায় এবং সেখানে তারা সবাই মিলে অনেক মজা করে এবং ভালো সময় কাটায়। অন্যদিকে জি একটি পুরনো প্রদর্শনীর ছবি এবং জিয়ের আঁকা একটি ছবি এক জায়গায় রেখে ভালো করে দেখে। এরপর সে বুঝতে পারে দুটি ছবি একই রকম এবং তার সন্দেহ হয় জিয়াং ও লিন এরা আলাদা নয়, বরং এরা একজনই ব্যক্তি, আর সে হলো জিয়াং। জিয়াং এতদিন নিজের নাম বদলে প্রদর্শনীতে এত বছর ছবি দিয়ে আসছে এবং সে তার এই পেন্টিংয়ের জন্য অনেক বিখ্যাত। কিন্তু জি এখানে বুঝতে পারে না জিয়াং কেন নিজের আসল নাম না দিয়ে প্রদর্শনীতে নিজের নাম লিন দিয়েছে। জিয়াং যে আসলে এত বড় একজন পেন্টার এই সত্যটা জানতে পেরে জি অনেক শকড ছিল। এদিকে দ্বীপে এসে সিয়া ও জিয়াং সমুদ্রের ধারে বসেছিল। তখন জিয়াং এক নজরে সিয়ার দিকে তাকিয়ে থাকে। এইটা সিয়া বুঝতে পেরে লজ্জা পায়। তখন সিয়া প্রথমবারের মতো তাদের দেখা হওয়ার মুহূর্তটি আবারও রিপিট করে যাতে জিয়াং সেদিনকার মতো রং দেখতে পারে, কিন্তু কিছুই হয় না।
জিয়াং হতাশ হয়ে যায়। তবে সিয়া তাকে সান্ত্বনা দেয় এবং সে জিয়ানকে বোঝায় এখনো প্রদর্শনীতে ছবি জমা দেওয়ার সময় আছে এবং তারা নিশ্চয়ই কোনো সমাধান খুঁজে বের করবে। রাতের বেলা যায় এসে জানায় জিয়াং কোথাও একটা চলে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে সিয়া তাকে খুঁজতে বের হয় এবং দেখতে পায় জিয়াং সমুদ্রের ধারে বসে আছে। তখন সিয়া ভাবে হয়তো জিয়াং আত্মহত্যা করতে চাচ্ছে, তাই সে দৌড়ে জিয়াংয়ের কাছে যায় এবং বলে, তুমি তো একসময় আমাকে ভালোবাসার কথা বলেছিলে, তাহলে এখন কেন তুমি নিজেকে শেষ করে দিতে চাইছো? তুমি কি একবারও আমার কথা ভাবলে না যে আমি কে চাই? এতে জিয়াং বুঝতে পারে সেদিন সিয়া তার সমস্ত কথা শুনতে পেয়েছিল, যেখানে জিয়াং নিজের ফিলিংসের কথা তাকে বলেছিল। জিয়াং তখন উপর থেকে নেমে পড়ে আর সে সিয়াকে জড়িয়ে ধরে এবং বলে যতক্ষণ না সিয়া তাকে ভালো না বাসে সে তাকে ছেড়ে কোথাও যাবে না। দুজনে দুজনের মনের কথা জানতে পেরে তারা অনেক খুশি ছিল। পরদিন যে শুয়ের কাছে গিয়ে জানায়, আমি সবটা জেনে গিয়েছি। জিয়াংয়ের আসল পরিচয় হলো সে লিন, আর তুমি এসবটা আগে থেকে জানতে। সু তখন তা না স্বীকার করে আর বলে জিয়াং লিন নয়। তখন জি সুকে তার সব ডিটেলস দেখিয়ে বলে, এখনো কি তুমি না স্বীকার করবে? সব কিছু দেখে সু বলে, তুমি যেহেতু সব জেনে গিয়েছো তাহলে আর মিথ্যা বলে লাভ নেই। তখন যে বলতে থাকে, জিয়াংয়ের অ্যাটিটিউড ও মার্কস দেখে মনেই হয় না যে সেই লিন। তখন সু বলে, জিয়াং নিজের প্রতিভা কারো সামনে শো অফ করে না। জি বলে, আমি ভেবেছিলাম আমি তাকে হারাবো, কিন্তু এখন দেখছি আমি জিয়াংয়ের কাছে আগে থেকেই হেরে বসে আছি। এজন্যই তুমি আমাকে প্রতিযোগিতায় সিলেক্ট করনি, তাই না? তখন সু বলে, এরকম কিছুই নয়, তুমিও খুব ভালো পেন্টিং বানাও, কিন্তু আমি এবার জিয়াংকেই সিলেক্ট করেছি। অন্যদিকে জিয়াং সিয়াকে তার অতীত সম্পর্কে জানায়। সে বলে তার মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল, তখন জিয়াং একটা ট্রমার মধ্যে ছিল, আর এরপর থেকেই সে কোনো রং দেখতে পায় না। তবে সিয়া তাকে বলে সে একা নয়, কারণ সিয়া সবসময় তার পাশে থাকবে এবং তার চোখে আবারও রং ফিরে পেতে সাহায্য করবে। ওই সময় হঠাৎ করে জিয়াং রং দেখতে শুরু করে। সে তখন সিয়ার পোশাকের রং বলে দিতে থাকে। এসব দেখে সিয়া খুব খুশি হয়ে যায় আর সে জিয়াংকে জড়িয়ে ধরে। এরপর জিয়াং সিদ্ধান্ত নেয় প্রদর্শনীর জন্য সে সিয়ার একটি ছবি আঁকবে। যখন ছবিটি আঁকা শেষ হয়, পেন্টিং দেখে সিয়া খুবই খুশি হয়। পরের দিন জি নিজের একটি পেন্টিং শুয়ের কাছে নিয়ে যায় এবং তাকে দেখিয়ে বলে, আমি কি আমার এই পেন্টিংটি আর্ট গ্যালারির ডিসপ্লেতে রাখতে পারি? তখন সু বলে, আমি খুবই দুঃখিত, কারণ এখানে যাদের প্রতিযোগিতায় বাছাই করা হয়েছে তাদের ছাড়া অন্য কারো ছবি সেখানে অ্যালাউ করা হবে না। এজন্য জি মন খারাপ করে তার পেন্টিংটি নিয়ে বাইরে চলে আসে। বাইরে জিয়ের সাথে ওর বড় বোনের দেখা হয়ে যায়। তখন সে জিকে বলে, তুমি কেন এখানে ঘুরে বেড়াচ্ছ আর নিজের সময় ওয়েস্ট করছো? তুমি জানো তোমার জন্য টাইম কতটা ইম্পর্টেন্ট। সে জিকে আরও কথা শোনায় এবং জির পেন্টিংটা গাড়ির ডিকিতে রেখে তারা দুজনে গাড়িতে করে যাচ্ছিল। তখন রাস্তায় ওদের সাথে জিয়াং ও সিয়ার সাথে দেখা হয়। ওরা এখানে ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিল। তখন জি ওদেরকে গাড়িতে লিফট দেওয়ার কথা বলে। সেখানে জিয়াংয়ের কাছে একটা পেন্টিং ছিল আর সেই পেন্টিংটি গাড়ির ডিকিতে জিয়ের পেন্টিংয়ের সাথে রেখে দেয়। এরপর ওরা আর্ট গ্যালারিতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে জিয়ের বোন জিয়াংয়ের পেন্টিংটি বের করে দেয় এবং সে একটি হাসি দেয়, কারণ সে কৌশলে জিয়াংয়ের ছবির বদলে জিয়ের ছবিটি দিয়ে দিয়েছে। আর ওই পেন্টিংটি জিয়াং জমা দেয়। এরপর জিয়াংকে প্রদর্শনী থেকে ফোন করা হয় আর তাকে জানানো হয় সে এইখানে একটি কপি করা ছবি পাঠিয়েছে, তাই তারা জিয়াংয়ের আসল ছবিটি তাদেরকে দেখাতে বলে। জিয়াং তখন ছবিটি দেখে আর বুঝতে পারে এটা তার ছবি নয়। রাতের বেলা জিয়াং, সিয়া ও তাদের বন্ধুরা বসে চিন্তা করছিল
যে কিভাবে জিয়াংয়ের ছবি গ্যালারিতে পৌঁছায়নি এবং অন্য একটি ছবি দিয়ে বদলানো হয়েছে। তারা তখন ধরেই নেয় গ্যালারি যাওয়ার সময় গাড়িতে থাকা ছবিটি তখন জিয়ের ছবির সাথে বদলানো হয়েছে। এজন্য ওরা তখন জিয়ের কাছে মেসেজ পাঠায়, আর জি তাদেরকে জানায় ছবিটি তার। তারা তখন বুঝে যায় যে ছবি বদলানো হয়েছে। এরপর যে জিয়াংকে বলে সে তাকে সাহায্য করবে ছবিটি ফিরিয়ে আনতে। যে তখন ওর বোনের কাছে যায়, কারণ সে জানতো তার বোনই এই বদলানোর জন্য দায়ী। সে তার বোনের কাছ থেকে ছবিটি নিয়ে জিয়াংকে ফেরত দেয়। এর পরের সিনে তারা সবাই শুয়ের কাছে গিয়ে এই বিষয়টি জানায় এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করে। শু তখন জানায় সে ফ্রান্সে যাচ্ছে এবং সে নিজে হাতে ছবিটি গ্যালারিতে পৌঁছে দেবে। এটা শুনে জিয়াং খুব খুশি হয় এবং শুকে ধন্যবাদ জানায়। তবে যাওয়ার সময় শু জিয়াংকে বলে এসবের জন্য শুকে তার একটি শর্ত মানতে হবে। শু জিয়াংকে বলে যে তার একটি চুক্তিতে সই করতে হবে তার গ্যালারির সাথে। জিয়াং তখন বলে সে এই বিষয় নিয়ে কিছু সময় চিন্তা করতে চায়। তো কিছুদিন পর জিয়াং এবং সিয়া একটি রেস্টুরেন্টে জি এবং শুয়ের সাথে বসেছিল। তখন জিয়াং জিকে জানায় সে মাঝে মাঝে রং দেখতে পায়, আবার মাঝে মাঝে তা গায়েব হয়ে যায়, আর তার এই রোগটা ছোটবেলা থেকেই। যে তখন জিয়াংয়ের এসব কথা শুনে বুঝতে পারে জিয়াং রঙের অন্ধ। তাই তারা সবাই এবার ঠিক করে ওরা সবাই মিলে জিয়াংকে সাহায্য করবে। তখন জি জিয়াংকে প্রমিস করে সে তার এই সিক্রেটটা কাউকে বলবে না। তো রাতের বেলায় যে জিয়াংয়ের সাথে ফোনে কথা বলছিল এবং সেখানে তারা দুজন জিয়াংয়ের কালার ব্লাইন্ডনেস নিয়ে কথা বলছিল। তখন সেখানে জিয়ের বোন চলে আসে, আর সে রুমের বাইরে থেকে ওদের সব কথা শুনে ফেলে। জিয়াং যে কালার ব্লাইন্ড সে এটা জানতে পারে। পরের দিন সিয়া তার বাবার কাছে যায়, কারণ আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। তবে তার ভাই তাকে সাবধান করে দেয় যে জিয়াংকে তার থেকে দূরে রাখতে হবে, কারণ তার বাবা জিয়াং এবং সিয়ার সম্পর্কের ব্যাপারটা জানতে পারলে অনেক সমস্যা হবে। এরপর ওই পেন্টিং প্রতিযোগিতায় জয়ীর নাম ঘোষণা করা হয়, কিন্তু জিয়াং তখন অনেক হতাশ হয়, কারণ অন্য একজন এই মেধালি জয়ীতে জিতেছে। তবে কিছু সময় পর গ্যালারি থেকে জিয়াংকে ফোন করে জানানো হয় এই প্রতিযোগিতায় আসলে জিয়াংই জয়ী হয়েছে। এই খবর শোনার পর জিয়াং খুব খুশি হয় এবং সবার কাছ থেকে সে অভিনন্দন পায়। তবে এই খবর শোনার পরেও সিয়া তাকে অভিনন্দন জানায় না, যার কারণে জিয়াং অনেক হতাশ হয়ে পড়ে। এর পরের দিন জিয়াং শুয়ার গ্যালারিতে যায় এবং চুক্তি সই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ছবি গ্যালারিতে প্রদর্শনীর আগে তাকে কিছু ভুল রং দেখানো হয়, যার কারণে সে চুক্তি সই করতে অস্বীকার করে আর সেখান থেকে চলে আসে। এদিকে সিয়ার বাবা জানতে পেরেছে যে সিয়া জিয়াং নামের একটি ছেলেকে পছন্দ করে। তখন সিয়া তার বাবাকে বলে যে জিয়াংকে সে পছন্দ করে না, বরং সে তার খুব ভালো একজন বন্ধু। আসলে তার বাবা চান সিয়া তার মায়ের মতো একজন সফল শিল্পী হয়ে উঠুক, তাই সে সিয়াকে জিয়াংয়ের থেকে দূরে থাকতে বলে।